গোমুখ ও তপবনের যাত্রা শুরু হয় গঙ্গোত্রী থেকে। হরিদ্বার থেকে গঙ্গোত্রী প্রায় 290 কিলোমিটার রাস্তা। এতখানি পথ একদিনে না গিয়ে আমরা মাঝে একটা রাত কাটিয়ে নিয়েছি গঙ্গোত্রী থেকে 20 কিলোমিটার আগের ছোট্ট গ্রাম ধারালিতে। ভাগীরথীর তীরে ছবির মতো সুন্দর গ্রাম ধারালি। গ্রামের চারিদিকে আপেলের বাগিচা আর রাজমার ক্ষেত। নদীর উল্টো দিকে মুখবা গ্রাম। শীতকালে যখন গঙ্গোত্রী মন্দির বন্ধ থাকে তখন এই মুখবা গ্রামেই গঙ্গা মায়ের পূজা অর্চনা চলে। আজকের দিনটা গঙ্গোত্রীতেই বিশ্রাম, তাই কোনো তাড়া নেই। একটু বেলা করেই রওনা দিলাম গঙ্গোত্রীর পথে। পাইন আর দেওদারের ঘন জঙ্গল দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। গাড়ি পার্কিংয়ের জায়গায় আমাদের জন্য অপেক্ষা করছিল অখিলেশ। তপবনের পথে ওই হবে আমাদের গাইড। আজ আমাদের রাত্রিবাসও ওর বাড়িতেই। সারাদিনে বিশেষ কোনো কাজ নেই, তাই পায়ে পায়ে ঘুরে নিলাম গঙ্গোত্রীর আশপাশ। দেখে নিলাম শিবের জটা বলে পরিচিত সূর্যকুণ্ড। পাণ্ডু গুফায় গিয়ে দেখে এলাম প্রবীণ সাধক সীতারাম বাবাজিকে। মা গঙ্গার মন্দিরও দর্শন করে নিলাম। কাল সকালেই আমরা রওনা দেব তপবনের উদ্দেশ্যে। পথে দুটি বিশ্রামস্থল, 10 কিলোমিটার দূরে চিরবাসা আর 15 কিলোমিটার দূরে ভুজবাসা। ভুজবাসাতে একটা রাত্রি কাটিয়ে পরের দিন আরও 5 কিলোমিটার দূরে গোমুখ, ভাগীরথী নদীর উৎসমুখ। গোমুখ থেকে গঙ্গোত্রী গ্লেসিয়ার পার হয়ে আরও 4 কিলোমিটার দূরে আমাদের গন্তব্য তপবন। পরিকল্পনা মতো পরদিন সকালে রওনা দিলাম আমরা। সঙ্গী আমাদের গাইড অখিলেশ আর পোটার মুখিয়াজি। ধুলো ভরা মেটে পথ, কখনো পাথরে ভরা। পথের পাশে পাহাড়ের গায়ে রং বেরঙের গাছপালা, আর ডান পাশে গভীর খাদ বেয়ে বয়ে চলেছে ভাগীরথী। গোমুখের যাত্রীরা কেউ কেউ ঘোড়া বা খচ্চরের পিঠেও সওয়ার হন। তবে শেষ 2 কিলোমিটার রাস্তা বলে আর কিছু নেই, তাই ঘোড়া যেতে পারে না। সেটুকু পথ তাদের হাঁটতেই হয়। দু কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেলাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টে। ন্যাশনাল পার্কে ঢোকার পারমিট পাওয়া যায় উত্তরকাশী ও গঙ্গোত্রীর ফরেস্ট অফিসে। এখানে সেই পারমিট দেখালে তবেই আগে যাওয়ার অনুমতি মেলে।
শরৎকাল, তাই পাহাড়ের গায়ে রঙের মেলা। গাছের পাতারা কেউ লাল, কেউ হলুদ, কেউ বা কমলা। পথের বাঁদিকে খাড়া পাথরের দেওয়াল, আর সামনে থেকে হাতছানি দিচ্ছে চিরতুষারে ঢাকা সুদর্শন পর্বত। গঙ্গোত্রী থেকে চিরবাসার মধ্যে মোট 4টি পাহাড়ি ঝোড়া পার হতে হয়। তার মধ্যে সবচেয়ে বড়টির নাম দেওঘাট। ঝোড়ার উপর ভুজগাছের গুঁড়ির তৈরি অস্থায়ী সেতু, সেই সেতু বেয়েই পার হতে হবে ঝোড়া। দেওঘাট পৌঁছানো মানে চিরবাসার পথে অর্ধেক রাস্তা পেরিয়ে এসেছি। সেই আনন্দে একটু বিশ্রাম, সেতুর উপর একটু ফটো সেশন, তারপর আবার এগিয়ে চলা। পথ মাঝে মধ্যেই বেশ সংকীর্ণ, পাশাপাশি দুজন চলা যায় না। পাশে গভীর খাদ, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে ভাগীরথী। কয়েক কিলোমিটার এগিয়ে হঠাৎই একটা পাহাড়ের আড়াল থেকে উঁকি দিল বরফে ঢাকা ভাগীরথী শৃঙ্গ। ওই ভাগীরথী পর্বতের পায়ের কাছেই রয়েছে গঙ্গোত্রী গ্লেশিয়ার, ওখানেই গোমুখ, আমাদের গন্তব্য। আরও খানিক এগোতে দূরে দেখা গেল চির গাছের নিবিড় অরণ্য, ওখানেই চিরবাসা। চিরবাসার অস্থায়ী দোকান ঘরে আলুর পরোটা আর চা খেয়ে আবার চলা শুরু হলো। প্রথমে কিছুটা পথ চির গাছের জঙ্গলের মধ্যে দিয়ে। চিরের জঙ্গলের জন্যই এ জায়গার নাম চিরবাসা। জঙ্গল শেষ হতে দেখা মিলল আরও 2 বিখ্যাত পর্বতচূড়ার, গোল আকৃতির মান্ডা 1 এবং শঙ্কুর মতো মান্ডা 2। শঙ্কু আকৃতির মান্ডা পর্বতকে অনেকে ভৃগু পর্বতও বলে থাকেন। ওর ঠিক পায়ের কাছেই রয়েছে ভুজবাসা। ভৃগু পর্বতকে দেখে দ্বিগুণ উৎসাহ নিয়ে এগিয়ে চললাম। 1-1.5 কিলোমিটার এগোতেই রাস্তা বেশ বিপজ্জনক হয়ে ওঠে। সংকীর্ণ পথ, পাহাড়ের গা ধসপ্রবণ, গাড়োয়ালি ভাষায় যাকে বলে গিলা পাহাড়। সরু সরু মাটির স্তম্ভ মাথায় ভারী ভারী পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, যেন প্রাচীন তপস্বীর দল গঙ্গার তীরে তপস্যায় মগ্ন।
একটা ঝোড়া পেরিয়ে এগিয়ে চলি আমরা। কিছুটা যেতেই আবার শুরু গিলা পাহাড়। এবারে আরও বিপজ্জনক। ঝুরঝুরে মাটি, ফিতের মতো সরু পথ, পাহাড়ের গা থেকে মাঝে মধ্যেই পাথর গড়িয়ে পড়ার শব্দ। এক জায়গায় মাটির উপর বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে একখানা প্রকাণ্ড পাথর। আয়তনে ছোটখাটো স্কুল বাসের মতো হবে। তার নিচ দিয়েই পথ। দুগ্গা দুগ্গা বলে এগিয়ে চলি। প্রায় 1 কিলোমিটার এইরকম বিপজ্জনক পথ পার হওয়ার পর শেষ হয় গিলা পাহাড়। দূরে একটা ঝোড়া দেখা যায়। ওটি পার হলেই পৌঁছে যাব ভুজবাসা, তারপর বিশ্রাম। অবশেষে ভুজবাসা। বেলা পড়ে এসেছে। ভাগীরথী পর্বত মেঘে মুখ ঢেকেছে। চারিদিকে শুকনো ভুজপত্রের গাছ। শরতে তাদের পাতা ঝরে গিয়েছে। ভুজপত্র গাছেদের জন্যই জায়গার নাম ভুজবাসা। দূর থেকেই দেখা যাচ্ছে ভুজবাসার বিখ্যাত লাল বাবার আশ্রম। যদিও আমরা সেখানে থাকব না, আমরা থাকব লাল বাবা আশ্রমের পাশেই জিএমভিএনের অতিথিশালায়। সন্ধ্যা হতেই শ্রান্ত শরীরে ঘুম নামে। বাইরে তখন তারায় ভরা আকাশের নিচে চুপি চুপি জ্যোৎস্না পান করছে মান্ডা পর্বত। সকাল হতেই ঝকঝকে আকাশ। পশ্চিম দিকে উঁকি দিচ্ছে মান্ডা পর্বত, আর পূবে ভাগীরথী। ম্যাগি আর চা দিয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার পথে নেমে পড়ি। বেশিরভাগ জায়গাতে আজ অবশ্য পথ বলে কিছু নেই। সবটাই বোল্ডারের রাজ্য। পাথরের উপর পা দিয়ে দিয়ে এগিয়ে চলি। ভুজবাসা থেকে খানিক এগোতেই ডান দিকে পাহাড়ের আড়াল থেকে একটু একটু করে বেরিয়ে আসে গাড়োয়াল হিমালয়ের সব থেকে সুন্দর শৃঙ্গ শিবলিং। আমরা মুগ্ধ চোখে তার দিকে চেয়ে থাকি।
পাথরের গায়ে গায়ে বরফ জমে পিচ্ছিল হয়ে আছে। সাবধানেই চলেছিলাম, তবু বিপত্তি এলো অন্য দিক দিয়ে। গোমুখ থেকে মাত্র 500 মিটার আগে পাহাড়ের গায়ে ধস। গাইড অখিলেশ দেখে এসে বলল, এদিক দিয়ে আজ আর এগোনো সম্ভব নয়। গোমুখ পর্যন্ত পৌঁছে গঙ্গোত্রী গ্লেশিয়ার পার হয়ে তপবনে যাওয়া আর সম্ভব নয়। উপায় একটাই, নদী পার হতে হবে। তারপর মেরুবামা গ্লেশিয়ারের প্রান্ত বেয়ে উঠতে হবে তপবনে। সদ্য গ্লেশিয়ার থেকে বেরিয়ে আসা নদী, হিম শীতল তার জল, তার উপরে সাংঘাতিক স্রোত। বিপদ তো আছেই, কিন্তু আনন্দ তার চেয়ে অনেক বেশি। নদী পার হয়ে কিছুক্ষণ বিশ্রাম, তারপর আবার পথ চলা শুরু। প্রথমেই বোল্ডারের রাজ্য, তারপর মেরু হিমবাহের বরফের উপর দিয়ে চলা। ধুলোমাটির আবরণে বরফ ঢাকা পড়েছে, তবু ক্রিভাস দিয়ে তার নীলাভ সবুজ রং দেখা যায়। কিছুটা এগিয়ে বাঁদিকে দেখতে পেলাম গোমুখ, গঙ্গোত্রী গ্লেশিয়ারের প্রান্তভাগ, ভাগীরথী নদীর উৎসমুখ। 2013 বন্যার সময় গ্লেশিয়ারের সামনের অংশ ভেঙে যাওয়ায় এখন দুটি আলাদা আলাদা মুখ দিয়ে ভাগীরথীর ধারা বেরিয়ে আসে। এই দুটি মুখই বর্তমানে গোমুখ। গোমুখের পরই চড়াই শুরু, প্রাণান্তকর চড়াই। প্রায় 70 ডিগ্রি ঢাল বেয়ে এগিয়ে চলা। পথ বলে কিছু নেই, ঢিলা পাথরের দেওয়াল বেয়ে ওঠা। পায়ের চাপে মাঝে মধ্যেই সে পাথর খসে পড়ছে। নিচে দেখা যাচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার, ভাগীরথী পর্বত, আর আমাদের ঠিক পিছনে দেখা যাচ্ছে রক্তবন, তার পিছনে পিলাপানি পর্বত। প্রায় ঘণ্টাখানেক চড়াই ভাঙার পর অবশেষে সমতল, সামনেই সুবিশাল শিবলিং পর্বত। আর সন্দেহ নেই, আমরা তপবনে পৌঁছে গিয়েছি। আরও আধ মাইল পথ হেঁটে আমরা পৌঁছে গেলাম মৌনি বাবার আশ্রমে। আজ এখানেই আমাদের আস্তানা। 4-5টি পাথরের ঘর নিয়ে আশ্রম। একটি ঘরে রান্না, খাওয়া ও পূজা পাঠ হয়, সেটিতেই মৌনি বাবা থাকেন। বাকি ঘরগুলি যাত্রীদের জন্য। ঘরে ঢুকতেই মৌনি বাবা আমাদের জন্য গরম চা পাঠিয়ে দিলেন। তারপর বাবাজির কুটিয়ায় খিচুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন। পেটে দানা পানি পড়তেই আবার সবাই চাঙ্গা। ঘুরে দেখতে শুরু করলাম আশপাশটা। তপবনের ঠিক পূর্ব দিকে গঙ্গোত্রী গ্লেশিয়ারের ওপারে ভাগীরথী পর্বত ও তার পাদদেশে নন্দনবন। উত্তর পূর্বে রক্তবন, সেখানে রয়েছে রক্তবরণ গ্লেশিয়ার ও রক্তগঙ্গা নদী। পশ্চিমে শিবলিং ও মেরু পর্বত, উত্তর পশ্চিমে ভৃগুপন্থ। শিবলিঙ্গের গা থেকে বরফ গলে নেমে এসেছে শীর্ণ একটি স্রোত, তার নাম আকাশগঙ্গা। তপবনে এই আকাশগঙ্গাই পানীয় জলের একমাত্র ঠিকানা।
শিবলিং পর্বত যেন ধ্যানমগ্ন এক বিরাট পুরুষ, আর তপবন উপত্যকা তাঁর সুপ্রশস্ত কোল। উপত্যকাটা ঘুরে দেখতে আমরা আকাশগঙ্গার ধারা বরাবর এগিয়ে চলে এলাম শিবলিং পর্বতের একদম পাদদেশে, যেখান থেকে তাকে স্পর্শ করা যায়। সাক্ষাৎ শিবের স্পর্শ পেয়ে কেউ তখন আনন্দে গড়াগড়ি দিচ্ছে, কেউ আবার ধ্যানের চেষ্টায় মগ্ন। সারা বিকাল তপবনের প্রান্তরে ঘুরে ঘুরে যখন আশ্রমের দিকে পা বাড়ালাম, তখন ভাগীরথীর চূড়ায় পড়ন্ত আলোর ছোঁয়া লেগেছে। আশ্রমে পৌঁছাতেই আবহাওয়ার বদল, মেঘে ছেয়ে গিয়েছে আকাশ, হাওয়ার সাথে হালকা বরফের কুচি। অগত্যা আমরাও ঘরে বন্দি। সন্ধ্যাটা কাটল মৌনি বাবার সান্নিধ্যে। মৌনি বাবা কথা বলেন না, অথচ কি আশ্চর্য দক্ষতায় মিশে যান মানুষের সঙ্গে। বাবাজির কুঠিয়াতেই রাতের খাওয়া দাওয়া, গরম রুটি আর সবজি, তাতে যেন অমৃতের স্বাদ। সন্ধ্যা 8টাতেই নিশুতি রাত। ঘরের বাইরে এসে দেখি অনাবিল নির্জনতায় ধ্যানমগ্ন সদাশিব। তার সুগৌর তুষার দেহ জ্যোৎস্নার আলোয় জ্যোতির্ময়। মহাদেবের ধ্যান মন্ত্রে যেমন আমরা বলি, ধ্যায়েত নিত্যাং মহেশাং রজতগিরি নিভাং চারু চন্দ্রাবগতং সাং, এ যেন ঠিক তাই। সকালে ঝকঝকে আকাশ, সূর্যের উষ্ণ আলোয় তপবন উপত্যকা যেন হাসছে। ঝলমল করছে ভাগীরথী সিস্টার্স, শিবলিং, মেরু, ভৃগুপন্ত, মৈত্রী, সুদর্শন ও থেলু পর্বত। ক্যামেরা হাতে এদিক সেদিক অনেকক্ষণ ঘুরে বেড়ালাম, এ স্বর্গভূমির আলো যতটুকু ধরে রাখা যায়। মৌনি বাবার সঙ্গে গ্রুপ ফটো তোলা হতেই আমাদের গাইড অখিলেশ জানালো, আব জানা হোগা, বেলা বাড়লে বরফ গলে ভাগীরথীর জল বেড়ে যাবে, তখন নদী পার করা সহজ হবে না। এ স্বর্গ ছেড়ে ফিরতে মন চায় না, তবু ফিরতে তো হবেই। বাইরের বিচ্ছেদের বিষণ্ণতাকে ভুলিয়ে দেয় অন্তরের প্রাপ্তি। দুদিনের এই যাত্রাপথের অজস্র সোনালী মুহূর্ত বুকে নিয়ে আমরা পা বাড়ালাম গঙ্গোত্রীর পথে। বিদায় তপবন, বিদায় স্বর্গভূমি।